ঠিক আছে? ঘুরে আসে না? ইন্ডাকশন মোটরকে কেন সিনক্রোনাস মোটর বলবো না, এটা বলার জন্য আমার স্পিডের সাথে কথাবার্তা থাকবে। যে সিনক্রোনাস মোটর সেই মোটর যে মোটরটা হচ্ছে আমার স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড। আমি কি বলছিলাম, ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু বুঝতে হবে সেক্ষেত্রে। আমি ইন্ডাকশন 3 ফেজ ইন্ডাকশন মোটরের কথা বলছি। যখন 3 ফেজ ইন্ডাকশন মোটর থাকবে তার স্টেটরে একটা সাপ্লাই দেবো, 3 ফেজ সাপ্লাই দেবো। 3 ফেজ সাপ্লাই দিলে সেই 3 ফেজ সাপ্লাই একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, তাই তো? এখন এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটাকে আমরা বলতেছি সিনক্রোনাস স্পিড। এখানে কি আমি ভোল্টেজের কোনো কথা বলেছি? না স্যার। কোনো কথা বলার সময় ইঞ্জিনিয়ারিং টার্মস যেন সঠিকভাবে ইউজ হয় সেই জিনিসগুলো একটু মাথায় রাখবে। সো আমি যখন এটাকে সিনক্রোনাস স্পিড বলতেছি, তাহলে রোটর এই স্পিডের সাথে একটা তাল মিলিয়ে রোটর একটা স্পিডে ঘুরছে। এখন আমি বলতে যাচ্ছি, যদি রোটরটা এই সিনক্রোনাস স্পিডে ঘোরে তাহলে রোটরের স্পিড এবং স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড সমান। সো রোটরও সিনক্রোনাস স্পিডে ঘুরবে, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডটাও সিনক্রোনাস স্পিডে ঘুরবে। যদি তাই ঘুরতো তাহলে এই মোটরটার নাম দিতাম আমরা হচ্ছে সিনক্রোনাস মোটর। কিন্তু আদতে এটা হবে না, ইন্ডাকশন মোটর সিনক্রোনাস মোটর না। কারণ কি, ইন্ডাকশন মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপালে বলা হচ্ছে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যখন ঘুরবে তখন ভিতরে যদি যে রোটর বারটা থাকে সেই রোটর বারকে সে কাট করবে। সো এটা ঘুরতেছে, এই ভিতরে রোটর বার আছে, রোটর বারকে সে কাট করবে। এটি স্থির অবস্থায় থাকলে বেশি বেশি কাট করবে। সো কাট করলে কি হবে, এর ভিতরে একটা ভোল্টেজ তৈরি হবে। এখন যেহেতু রোটর বারগুলো শর্ট করে দেওয়া আছে, কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি, সেই ম্যাগনেটিক ফিল্ডের দরুন একটা টর্ক প্রডিউস হয়। কারণ এই ম্যাগনেটিক ফিল্ডটা হবে এই রোটরের ম্যাগনেটিক ফিল্ডের উল্টা দিকে। সো এ কে ধরার চেষ্টা করবে, সো একটা টর্ক প্রডিউস হবে। কিন্তু এ কখনো এই সিনক্রোনাস স্পিডে পৌঁছাতে পারে, কারণ সিনক্রোনাস স্পিডে পৌঁছালে যখনই এ স্পিড আপ হয়ে এর সমানে চলে আসবে, তাহলে দুজন একসাথে ঘুরছে, এখন একসাথে ঘুরলে এই রোটর বারের সঙ্গে এর কোনো ম্যাগনেটিক ফিল্ডের কাট হবে না, কারণ দুটো একই সঙ্গে ঘুরছে। ঘুরলে তো কাট হবে। মনে করো দুজন সমান তালে, মনে করো একটা আছে, একটা লাকড়ি আছে, তুমি একটা দা নিয়েছো, এখানে লাকড়ি পড়ে আছে, তুমি দাটাকে এখানে লাকড়ির সমান্তরালে তুমি দা কোপ দিচ্ছ, তাহলে কি লাকড়ি কাটবে? না স্যার, কাটবে না। তো লাকড়ি কাটতে গেলে লাকড়ি এখানে আছে, দা দিয়ে সোজাসুজি কাটতে হবে। সে কাট করার জন্য প্যারালাল থাকলে চলবে না। এরা কিভাবে আছে, যদি এইভাবে থাকা মানে কি, সেই প্যারালাল আছে। আর যদি একটু স্পিড কম হয় তার মানে একটু এদিক ওদিকে আছে, সো এটা যখন জোরে ঘুরবে তখন একে কাট করতে পারবে, আর কাট করলেই ভোল্টেজ তৈরি হবে। ইন্ডাকশন মোটরের মেইন প্রিন্সিপালই হচ্ছে যে আমার ম্যাগনেটিক ফিল্ডটা রোটরের ভিতরে কাট করতে হবে। এই রোটরের ভিতরে যদি ম্যাগনেটিক ফিল্ড কাট না করে তাহলে এর ভিতরে ভোল্টেজ জিরো হয়ে যাবে। ভোল্টেজ যদি জিরো হয় তাহলে কোনো টর্ক তৈরি করতে পারবে না। সো আমি যদি ধরেও নেই কোনো কারণে এ স্পিড আপ হয়ে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা ঘুরছিল এর সমানে চলে আসার সঙ্গে সঙ্গে এদের ভিতরে কোনো ম্যাগনেটিক ফিল্ডের কাট হবে না, সঙ্গে সঙ্গে ভোল্টেজ জিরো হয়ে যাবে। এর ভিতরে ভোল্টেজ জিরো হয়ে যাবে। ভোল্টেজ জিরো হয়ে গেলে এর ভিতরে কোনো টর্ক থাকবে না, আর টর্ক না থাকলে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, একটা ফ্রিকশন আছে, ফ্রিকশনের জন্য এ পিছনে পড়ে যাবে। সো এ কখনোই স্পিড আপ করে এই পর্যন্ত যেতে পারবে না, যেতে গেলেই সে পিছনে চলে আসবে। এই জন্য আমরা ইন্ডাকশন মোটরকে একটা অ্যাসিনক্রোনাস মোটর বলে থাকি। ওকে, কারণ সে কখনোই সিনক্রোনাস স্পিডে পৌঁছাতে পারবে না। তাহলে সিনক্রোনাস স্পিড জিনিসটা কি, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। সিনক্রোনাস জিনিসটা কি, তাই তো? সো কথা যখন বলবা তখন প্রপারলি বলবা, উল্টো পাল্টা কথা বলবা না। কারণ এই কথাবার্তা যখন ভাইবা বোর্ডে গিয়ে বলবা, তো যখন তুমি ভোল্টেজের কথা আসবা তখনই সে তোমাকে ধরবে যে এখানে তুমি ভোল্টেজ কোথায় পাচ্ছ। এখানে স্পিডের সাথে রিলেশন। সিনক্রোনাস মোটর মানে হচ্ছে সে সিনক্রোনাস স্পিডে ঘুরে। সিনক্রোনাস স্পিড কাকে বলছি? সিনক্রোনাস স্পিড হচ্ছে স্টেটরে ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। ওকে, হ্যাঁ, বলুন। ম্যাগনেটিক ফিল্ডটা যে স্পিডে ঘোরে এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। এখন রোটরও যদি এই স্পিডে ঘোরে তাহলে সেই মোটরটাকে বলবো আমরা সিনক্রোনাস মোটর। যদি রোটর এই স্পিডে না ঘোরে তাহলে এটাকে বলবো অ্যাসিনক্রোনাস মোটর। আচ্ছা, ইন্ডাকশন মোটরের আর কি ছিল? এইটাই হচ্ছে মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল। আর কি ছিল বেসিক? আচ্ছা, স্লিপের কথা একটু পড়িয়েছিলাম। স্লিপ, তাই না? ইন্ডাকশন মোটরের স্লিপ কথাটার অর্থটা কি? ইন্ডাকশন মোটরের স্লিপ হতে পারে 0 থেকে 1 পর্যন্ত। মানে স্লিপ জিনিসটা,
স্লিপের সিগনিফিকেন্স, স্লিপ থেকে আমরা কি বুঝতে পারি? স্লিপ মানে পা ফসকে যাওয়া, মানে প্রথম ধরে নিতে পারো পা ফসকে যাওয়া, তাই তো? স্লিপটা ছিল হচ্ছে যে আমার এই যে সিনক্রোনাস স্পিড, এই যে এটা যে সিনক্রোনাস স্পিডে ঘুরছে আর এটা যে সিনক্রোনাস স্পিডে ঘুরছে না, অর্থাৎ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড এবং রোটরের স্পিডের ভিতরে যে পার্থক্যটা, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড এবং রোটরের স্পিডের পার্থক্যটাকে আমি বলতেছিলাম স্লিপ স্পিড। একে যদি আমি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ভাগ করি তাকে বলা হবে স্লিপ। সো স্লিপের ইকুয়েশন ছিল ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজ অফ স্লিপ হবে, এটা হচ্ছে ns মাইনাস n ডিভাইডেড বাই ns ইনটু 100% দিতে পারো, ওকে, পার্সেন্টেজ দিতে পারো। সো এই স্লিপের মান হতে পারতো সর্বোচ্চ 0 টু 1 পর্যন্ত। সো একটা ইন্ডাকশন মোটরের স্লিপ কত যদি বলে দেওয়া থাকতো স্লিপ 0, তার মানে রোটরটা ঘুরছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সমান্তরালে। স্লিপ 0, স্লিপ 0 অর্থ মানে হচ্ছে এই এনটা এই ns এর সমান, তাহলে তো 0 হবে, তাহলে তো 0 হবে। তাহলে স্লিপ 0 মানে হচ্ছে রোটরটা সর্বোচ্চ জোরে ঘুরছে, সর্বোচ্চ পরিমাণ জোরে ঘুরছে। আর স্লিপ 1 মানে হচ্ছে রোটরটা একদমই ঘুরছে না, কারণ হচ্ছে স্লিপ 1 মানে এই টার্মটা 0, তাহলে ns ডিভাইডেড বাই ns, তাহলে সেটা হয়ে যাবে 1। সো এটা থেকে আমরা বুঝতে পারবো যে রোটর কি স্পিডে মেইন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডের তুলনায় কি পরিমাণ স্পিডে সে ঘুরছে, ওকে। এবং এই স্লিপের সাথে আরো অনেক কিছু রিলেশন আজকে দেখতে পারবো, যে এই স্লিপের সাথে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি, রোটরের ভোল্টেজের ফ্রিকোয়েন্সি, এমনকি আমার টর্কের কথাটা আসবে, যে স্লিপ বাড়লে দেখা যাচ্ছে টর্ক বাড়বে, স্লিপ কমলে টর্ক কমবে, এই কথাগুলো একটু পরে আমরা দেখতে পারবো, ওকে। তাহলে পড়াটা আরেকটা জিনিস পড়াচ্ছিলাম যে এই যে আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার একটা প্রমাণ দেখিয়েছিলাম, তাই না? দেখিয়েছিলাম না রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে করে, একটা 3 ফেজ সাপ্লাই দিলে 3 ফেজ সাপ্লাই দিয়ে কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আসলো তার একটা ম্যাথমেটিক্যালি দেখিয়েছিলাম না। নরমালি জেনারেটরে কি করা হয়, 3 ফেজ সাপ্লাই যেখানে থাকবে, 3 ফেজ জেনারেটর হলে সেখানে আমার কয়েলগুলো 120 ডিগ্রি অ্যাপার্টে স্লটগুলো করা থাকে, 120 ডিগ্রি, মানে এখানে একটা শুরু হলে পরেরটা 120 ডিগ্রিতে, তারপরটা 120 ডিগ্রিতে শুরু হয়, ওকে। সো এই 120 ডিগ্রির কারণে আমি যখন 3 ফেজ সাপ্লাইটা দিই তখন সেটা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার প্রসেস আমি একটু দেখিয়েছিলাম। সো মেক শিওর যে ওই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, সাইন WT ওইটা, হ্যাঁ, মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হচ্ছে সেটা ম্যাথমেটিক্যালি আমি একটু দেখার চেষ্টা করছিলাম। আমি তো এমনিতে ভিজুয়ালাইজ করতে পারি কিভাবে, যদি এমনিতে মোটরটা দেখি তাহলে মোটরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড দেখতে পারবো না, কারণ ম্যাগনেটিক ফিল্ড তো চোখে দেখা যাবে না। তাহলে সেটা দেখতে গেলে কি করতে হবে, আমার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমি ব্ল্যাকবোর্ডে এঁকে এই বোর্ডটাতে আঁকছিলাম যে কীভাবে এই ফিল্ডটা তৈরি হয়। আমি প্রথমে 0 ডিগ্রির জন্য করছিলাম, কেমন ছিল জিনিসটা, একটু পড়াশোনা করতে হবে, কিন্তু আমি প্রতি ক্লাসে আঁকা যায় না, আঁকা যায় না, আঁকা যায় না, কষ্ট কষ্টকর এই জিনিসটা আঁকাতে অসুবিধা। আচ্ছা, তাহলে এই জিনিসটা আরেকবার একটু করে দেই, একটা A to Z পুরো একটু তুলে নেব তো 800 এটা তো হয় না। এটা যেটা আসবে মিনিমাম ম্যাক্সিমাম সেটা এটা অনটা এখান থেকে শুরু হবে, কেন অন তো 0 থেকে শুরু হবে, এখানে একটু ভুল হয়েছে, এটা 60 না কাটা, এটা 800 যেখান থেকে বুঝতে পারছি কোথা থেকে 800, হ্যাঁ এটা এইভাবে করলে করা যাবে, সমস্যা নেই, এটা দিয়ে বোঝা যাচ্ছে কোনটা। সো ম্যাথমেটিক্সটা তো বুঝতে পারছি, সো আমার নতুন করে দেখানোর কিছু নাই। সো এই জিনিসটা আঁকাতে একটু সমস্যা মনে হচ্ছে তোমার, আমি আরেকবার ঠিক করে এটা মনে হচ্ছে আগে ডিগ্রিটা দিয়ে দিলে তারপর হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো যখন 3 ফেজ সাপ্লাই থেকে 3 ফেজ সাইন ওয়েভ তুমি আঁকবা, মানে 3টা সাইন ওয়েভ একই জায়গায় আঁকবা, আগে প্রথমে তুমি ইয়ে করো, আগে তুমি আগে ফেজরটাকে চিন্তা করো, 120, সো এটা হচ্ছে আমার phi 1 phi 2 phi 3,
প্রতিটা হচ্ছে 120 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তা এটা হচ্ছে আমি ধরেছিলাম 0, রেফারেন্স ধরেছিলাম, তাই না? 0 রেফারেন্স। তাহলে প্রথমটার জন্য ইকুয়েশন ছিল আমার হচ্ছে phi1 = phi m sin omega t minus 0 ডিগ্রি। 0 মানে 0 ডিগ্রি, হ্যাঁ। সো phi2 হবে এর 120 ডিগ্রি পরে phi m sin omega t, not wt, omega t on 20 ডিগ্রি। phi3 হবে phi m sin omega t minus 240। সো ওই তিনটা সাপ্লাই, তিনটা মানে সোর্সের জন্য আমি তিনটা ইকুয়েশন লিখলাম, তাই না? সো একটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং একটা 240 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এর জন্য যখন আমি 3 ফেজ সাইন ওয়েভ আঁকবো, একটা সাইন ওয়েভ প্রথমটা আমার হচ্ছে এখানে, খেয়াল করো, এদিকে থাকবে আমার ওমেগা টি, হ্যাঁ, এদিকে থাকবে আমার পাই। প্রথমটা শুরু হয়েছে 0 থেকে, সো প্রথমটা আগে এঁকে নিতে হবে। সো 0 মানে এখানে স্টার্টিং হলো। এখান থেকে যদি 0 হয় স্যার, পরেরটা কি 120 আসবে? হ্যাঁ, 120। মানে আমি যদি 0 থেকে শুরু করি তাহলে আমার এই প্রান্তটা 120 আসবে। এই প্রান্তটা এইটা স্যার মাঝখানেরটা, এইটা, হ্যাঁ এটা 180। 60 করে যাচ্ছে। এটা হচ্ছে 180, একটা হাফ সাইকেল 180 ডিগ্রিতে আছে, কারণ এটা 180 ডিগ্রি হবে না, এটা 180 ডিগ্রি হবে না। তুমি যখন একটা সার্কেল করো, তোমাকে এটা, এই জিনিসটা তোমার ক্লিয়ার হবে। মনে করো তোমার এই পয়েন্টে আসো, 180 তুমি এখান থেকে ঘুরে যখন এখানে আসবা, তখন সেটা কত? 180 180। এটা তো সেটাই হয়েছে, একটা পার্ট ঘুরছে, তার মানে এটা কোথায় ছিল? মনে করো এটা নর্থ পোল, এটা হচ্ছে আমার সাউথ পোল। সো জেনারেটরটা যখন ঘুরছে, তখন ধরলাম সে এখান থেকে শুরু করছে, এখান থেকে ঘোরা শুরু করছে। এখান থেকে ঘোরা শুরু করলে সে একটা হাফ সাইকেল ডিরেক্টলি তৈরি করবে না? হ্যাঁ স্যার। কারণ নর্থ সাইডে যখন থাকবে এখানে কম, মাঝে খুব বেশি, সাইডে গিয়ে আবার জেনারেশনটা কম। সো এইখান থেকে যখন একটু সরে যাবে, তখনই তো শূন্যতে চলে আসবে, তাই তো? শূন্যতে চলে আসবে। এই জিনিসটাই যখন আবার সাউথ পোলের আন্ডারে যাবে, এটা খুব কাছাকাছি থাকে। সব একটু ফাঁকা দেখিয়েছি, ফাঁকাটা দেখানো যাবে না। যখন সাউথ পোলে যাবে, তখন এর উল্টা দিকের কারেন্টটা পাবো। আগে তো ছিল নর্থ পোল, হ্যাঁ স্যার। এখন যখনই সাউথ পোলে আসবো, তখন উল্টা দিকে কারেন্টটা থাকবে। সো এই দুইটা পোল মিলে প্রথম পোলটার জন্য 180 ডিগ্রি, প্রথম পোলটা একবার পুরোটা ঘুরছে, প্রথম পোলটা একবার পুরোটা ঘুরছে, একবার পুরোটা ঘুরলে কত হবে? 180 ডিগ্রি। মানে এখান থেকে হবে 180 ডিগ্রি। একবার ঘোরা মানে ওই পোলটা সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে। এইখান থেকে এর এইখানে আসা মানে 180 ডিগ্রি আমি ঘুরে চলে আসছি এই লেন্সের। ওকে, এটার পরে থেকে যখন সাউথ পোলে যাব, সাউথ পোলে মনে করো এখানে আসছে, এখান থেকে আবার 180 ডিগ্রি ঘুরবো, তাহলে 360 ডিগ্রি। তাহলে এখানে এইটা শেষ হয়ে গেলে আবার নর্থ পোল শুরু হবে। একটা বৃত্তের কোণ কত? কেন্দ্রস্থ কোণ হচ্ছে 360 ডিগ্রি। তা অর্ধেকবার ঘুরলে হচ্ছে 180 ডিগ্রি, আর দুইবার মানে পুরোটা ঘুরলে হচ্ছে 360 ডিগ্রি। এটা মনে রাখতে হবে যে বৃত্তের একটা কেন্দ্র হচ্ছে 360 ডিগ্রি আছে। ওকে, 360 ডিগ্রি ঘোরা মানে বৃত্তটাকে তুমি সম্পূর্ণরূপে ঘুরে ফেলেছো। তাহলে এটা হচ্ছে আমার পাইয়নের সাইন ওয়েভের চেহারাটা। প্রথমে কাজ হচ্ছে এরকম করে এর ম্যাক্সিমাম ভ্যালুটা ঠিক করে রাখবা, কারণ এর ম্যাক্সিমাম কখনো চেঞ্জ হবে না। ওকে, স্যার আমরা যদি একটা করে সাইন অফ দেখাই তাহলে হবে না স্যার? না, তিনটা একবারে দেখাতে হবে। সো এটা হবে ম্যাক্সিমাম 5m, এটা হবে মাইনাসের ম্যাক্সিমাম। ওকে, সো এটা গেল হচ্ছে আমার 5 এর জন্য। এখন আমি 60 60 করে ভাগ করব আমার হিসাবের সুবিধার জন্য।
এটা 30 করে করলে আমার কোনো অসুবিধা নেই, যদি তুমি বোঝাইতে পারো। আমার সুবিধার জন্য আমি 60 করবো। সো এখানে 60, এখানে 120। সো 60, 120, 180, এখানে গিয়ে 240। এখানে তুমি আরো দেখাতে পারো, সমস্যা নেই। ওকে, সো এর পরেরটা শুরু হবে কোথা থেকে? 120 ডিগ্রি থেকে, তাই না? হ্যাঁ স্যার। সো আমি 120 থেকে শুরু করলাম, এই যে 120 থেকে শুরু করলাম। থেকে করে স্যার 120 থেকে শুরু করতে হ্যাঁ, 60 থেকে শুরু করতে কেন? কয়েলগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো? 120। 120 থেকে 120 থেকে শুরু হবে। এর পিছনের দিকে গল্প করে আসে, আগে তো সে শুরু হয়েছে 120-এ, প্রথমটার জন্য সে 120-এই শুরু হবে। ওকে, তারপরেরটা শুরু হবে 240 থেকে। এখানে খেয়াল করো, 240 থেকে শুরু হবে। সো এটা হচ্ছে আমার phi1, এটা phi2, এটা হবে phi3। যখন একটা সিগন্যালকে আমি এরকম করে আঁকলাম, তখন এর পিছনে একটা অংশ থাকতে পারে। সো এর পিছনের অংশটা আমি এরকম করে বাড়াই নেব, এটারও পিছনের অংশটা এরকম করে বাড়াই নেব। বোঝা গেল কিভাবে আঁকতেছে? এটা বোধহয় এইদিকে একটু ছোট হয়ে গেছে, ওইদিকে একটু বড় হয়ে গেছে, এটা এরকম হলে চলবে না, সব জায়গায় সমান থাকতে হবে। এখন আমার কাজ হচ্ছে এই 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 এবং 240-এর জন্য এই phi1, phi2, phi3 কে ক্যালকুলেট করা। ক্যালকুলেট করলে আমি দেখতে পাবো এই ফেজর যে তিনটা যে ফেজর আছে, এটা নেট ফেজর একটা যদি করো এখানে থাকবে, তারপরটা এখানে থাকবে, তারপরটা এখানে থাকবে, মানে সেই এদিক থেকে এদিকে সার্কুলেট করতে থাকবে। এইটা যদি ঠিকঠাক না আঁকা যায় তাহলে কিন্তু বাকিটা করা যাবে না। ওকে, সো এটা ছিল আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ঘোরে তার একটা চাক্ষুষ প্রমাণ, মানে চোখে দেখে প্রমাণ। হ্যাঁ, বের করে দেখাই নি নাকি বুঝলো? হ্যাঁ স্যার। বের করে দেখাই নি, দেখেছেন। ওটা দেখে নিও। কারণ এটা প্রথমে কি করতে হবে, এই তিনটা ইকুয়েশনে প্রথমে হচ্ছে 0 ডিগ্রি বসাইতে হবে, কারণ ওমেগা টি যেখানে যেখানে আছে ওমেগা টি এর মান 0, কৌণিক দূরত্ব। এখানে 0 বসাতে হবে, কারণ এই 0-এর জন্য আমি ক্যালকুলেশনটা করব। তারপরের বার 60 বসাবো, কারণ এই 60 ডিগ্রিতে ক্যালকুলেশনটা করব। তারপরের বার 120 ডিগ্রি বসাবো, এই ওমেগা টি যে জায়গায় আছে সেই জায়গাতে বসাবো। ওটা বসালে আমি আলাদা আলাদা তিনটা করে মান পাবো। ওই মান দিয়ে আমার ভেক্টরটা এখন কোন অবস্থানে আছে সেইটা আমি দেখব। সেখান থেকে আমি নেট ভেক্টর বের করব। নেট ভেক্টর বের করলে ফাইনালি আমার চলে আসবে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এখন কোন অবস্থানে আছে। সো না বুঝলে আগের ক্লাসটা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এখন আজকে আসি নতুন টপিকে। গত ক্লাসে যেহেতু আমরা এর ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে দেখেছি, নো লোড অবস্থায় কিভাবে আছে সেটা দেখেছি, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে ঘুরছে সেটা দেখলাম। ওটা পরে বাসায় করে নেব। এটা কি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আমি? হ্যাঁ স্যার। অ্যাসাইনমেন্ট তখন মনে আছে বোধহয় কিছু একটা দিয়েছিলাম। সো ওর কাছ থেকে একটু বুঝে নিও, বুঝে একটা অ্যাসাইনমেন্ট জমা দেবো। মিলাদের বোধ হয় প্রায় আসছিল ওই দিন, তাই না? আসছি। সমস্যা নেই। আচ্ছা, এখন আসি এই যে ইন্ডাকশন মোটর ঘুরবে, আমি বললাম সে ঘুরতেছে, এখন সে কি পরিমাণ টর্ক তৈরি করে সেটা আমি দেখতে যাচ্ছি, এবং স্লিপের সাথে সেই টর্কের সম্পর্কটা কেমন সেটা দেখতে যাচ্ছি। এবং ইন্ডাকশন মোটর যখন একটা লোড লাগাবো, ইন্ডাকশন মোটর কীভাবে বিহেভ করবে সেটা দেখব। আজকে আমার তিনটা কাজ। একটা হচ্ছে ইন্ডাকশন মোটর লোড দিলে পরে সে কী ধরনের বিহেভ করবে, সে স্লিপের সাথে তার টর্কের কীরকম সম্পর্ক আছে, আর হচ্ছে ফাইনালি গিয়ে দেখবো যে রোটেটিং অবস্থায় স্লিপের সাথে তার কী সম্পর্ক আছে। এই তিনটা জিনিস আমরা একটু করে দেখার চেষ্টা করি। কি
কি লোড লাগাবো স্যার? মনে করো লোডের কথা এখানে মেকানিক্যাল লোড, ওকে? রোডও তো শর্ট হয়েই আছে, একটা তো লোড হয়েই আছে। না, ওটাকে তুমি লোড বলতে পারবে না। ইন্ডাকশন মোটরের লোড হচ্ছে মেকানিক্যাল লোড। মনে করো তুমি একটা পানির পাম্প আছে, সো পানির পাম্পে তুমি ইন্ডাকশন মোটর লাগিয়েছো, ওই পাম্পের যে পানিটা তুলবে, যে পরিমাণ পানি তুলবে ওইটা হচ্ছে তার জন্য লোড, মানে পাম্পের ফ্যানে যে পরিমাণ পানি ধরবে। আবার যদি তুমি চিন্তা করো একটা মিলিং মেশিনে মনে করো তুমি ইন্ডাকশন মোটরের সঙ্গে অনেকগুলো মেশিন একসাথে যুক্ত করতেছ, সো সে ধান ভাঙছে বা সে মনে করো যে হলুদ গুঁড়া করতেছে, মরিচ গুঁড়া করতেছে, তার জন্য একটা লোড আছে না, টর্ক অবশ্যই আছে, কারণ তো মেশিনটা আর আপনা আপনি ঘুরতেছে না, ধান মালাই করার মেশিনটা আপনা আপনি ঘুরতেছে না, ওকে? আবার মনে করো কিছু একটা তুমি টেনে নিয়ে যাচ্ছ, মনে করো একটা বাস বানিয়েছো তুমি ইন্ডাকশন মোটর দিয়ে, ধরো সামথিং, যে তোমার একটা বাস বানিয়েছো, ইলেকট্রিক ভেহিকেল বানিয়েছো, সেখানে ইন্ডাকশন মোটর ইউজ করেছো, 10টা মানুষ বসে আছে সেই ভিতরে, তো 10টা মানুষের একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে না, লোডের মতো কাজ করবে না? যখন ভার হয়ে যাবে, ভারটা নিয়ে কিভাবে ইন্ডাকশন মোটর চলবে, বুঝা গেল? মানে তার সেফটির উপরে লোডটা কত চাপলো। আবার তুমি যদি মনে করো ইন্ডাকশন মোটর ঘুরছে, তুমি চেপে ধরলে, তাহলে চেপে ধরাটা ইন্ডাকশন মোটরের জন্য একটা লোড, মানে মেকানিক্যাল লোড। সে ঘুরতে পারবে, তাকে ঘুরতে বাধা দিবে যে জিনিসগুলা, সেটাই হচ্ছে তার জন্য লোড। তুমি যদি এখানে ইলেকট্রিক্যাল কোনো এরকম না যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কানেক্ট করলাম সেটা লোড, এখানে হচ্ছে মেকানিক্যাল লোড। সো মোটর যেখানে আছে সবগুলোতে হচ্ছে আমরা মেকানিক্যাল লোড নিয়ে কথা বলি। ওই মেকানিক্যাল লোড ড্রাইভ করার জন্য আমার কারেন্টটা আসবে, অর্থাৎ পাওয়ারটা আসবে, একটু পরেই দেখতে পাবো। সেটা পরে আগে আসি টর্কটা কিভাবে প্রডিউস হচ্ছে, যে ইন্ডাকশন মোটরে টর্কটা কিভাবে আসতেছে এবং এই টর্কটাকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি স্লিপের সঙ্গে, স্লিপ আসলে টর্কটা কিভাবে চেঞ্জ হবে। প্রথমে আসি এই টর্কের সাথে রিলেটেড। প্রথমে এই ইন্ডাকশন মোটরের টর্কটা নির্ভর করে টর্ক প্রপোর্শনাল টু টর্ক, এই কথাটা একটু পরে আসলে একটু আগে লিখে দিই। ওয়েট থাকো সমস্যা, তারপর আচ্ছা টর্ক হবে T proportional to E2 I2 cos phi2। কারেন্টের জন্য তো আমরা বসে থাকতে পারবো না, সো আমাদের ক্লাসটা শেষ করতে হবে। E2 স্যার সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি কারেন্ট। হ্যাঁ, আমি একটু ফাইলটা বের করে নিই। তো কি স্যার টি নাকি একটু ব্যাপার আছে? টাওয়ের কথা বলতে যাচ্ছ? এটা টিতে টর্ক টি এস টি আর স্টার্টিং। তাহলে ইন্ডাকশন মোটরের টর্ক নির্ভর করবে হচ্ছে আমার ইন্ডাকশন মোটরের যে কয়েল থাকবে, সেকেন্ডারি যদি ওন্ড মেশিন হয়, যে 3 ফেজ রোটর হয়, 3 ফেজ টাইপের রোটর হয়, একটা হচ্ছে স্কোয়ারেল কেজ, একটা হচ্ছে ওন টাইপ। সো ওন টাইপ হোক বা স্কোয়ারেল কেজ হোক, ওর ভিতরে যে পরিমাণ ভোল্টেজ তৈরি হবে, ওই ভোল্টেজের সাথে যে পরিমাণ কারেন্ট আসবে এবং কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে যে পরিমাণ ফেজ ডিফারেন্স আছে তার সমান হবে। অর্থাৎ রোটরের ভোল্টেজের উপর নির্ভর করবে, রোটরের কারেন্টের উপর নির্ভর করবে এবং ওই ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে কি ফেজ ডিফারেন্স আছে তার উপর নির্ভর করবে টর্কের মান। Q2 আছে, কোনটা? Q2 phi2 phi2 মানে হচ্ছে এই E2 এবং I2 এর ভিতরে অ্যাঙ্গেলের ডিফারেন্স কতটুকু আছে। যদি মনে করো E2 এখানে থাকে, I2 এখানে থাকে, তাহলে এটা হবে phi2 ল্যাগিং লোড, ল্যাগিং লোডের মতো কাজ করবে, সেটা হবে এই জিনিসটা হয়ে গেল, মানে এর পাওয়ার ফ্যাক্টর। মোট কথা এটা পাওয়ার ফ্যাক্টর।
সো নির্ভর করবে যে ইনিশিয়াল পাওয়ার ফ্যাক্টর আর হচ্ছে তার ইনডিউস ভোল্টেজ এবং কারেন্টের পরিমাণ যে কি কোন ভোল্টেজ আসছে। এখন এইটার জন্য তাহলে আমার জানতে হবে এই E2 রিলেশন এবং I2 রিলেশন, E2 মানে কি এবং I2 মানে কি সেই জিনিসটা আমাকে দেখতে হবে। ওকে, সাথে সাথে আমার ফ্রিকোয়েন্সিও দেখতে হবে। সো ফ্রিকোয়েন্সির কথা আগে আসি। ফ্রিকোয়েন্সির সূত্রটা কি ছিল? F equal to NP divided by 120। ফ্রিকোয়েন্সির সূত্রটা ছিল এভাবে আসছিল, তাই না? এটা কিভাবে আনছিলাম তার প্রমাণ কিন্তু আমি দেখিয়েছি যে একটা জেনারেটরে কিভাবে ফ্রিকোয়েন্সি আমি জেনারেট করি। ফ্রিকোয়েন্সি নির্ভর করবে জেনারেটর কিভাবে কত জোরে ঘুরছে এবং জেনারেটরের কতগুলো পোল আছে তার উপর নির্ভর করবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন এইটা যদি হয় ফ্রিকোয়েন্সি, এইটা থেকে আমি রোটরের ফ্রিকোয়েন্সি নির্ধারণ করতে যাচ্ছি যে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি। তুমি তো একটা সাপ্লাই দিয়েছো, একটা সাপ্লাই তো তুমি দিয়েছো। হ্যাঁ স্যার। এখন সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি এবং রোটরে যে কারেন্টটা যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি সেম হবে কিনা? তার ফ্রিকোয়েন্সি যদি সেম হতো, যদি মনে করো রোটরটা স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে, মানে রোটরটা স্থির অবস্থায় আছে, তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে ঘুরছে তার তো একটা ফ্রিকোয়েন্সি আছে। সো ওই ফ্রিকোয়েন্সি এবং এর কারেন্টের ফ্রিকোয়েন্সি সেম হতো। কিন্তু যখন মনে করো এটা 100 আরপিএম এ ঘুরছে, এটা 80 আরপিএম এ ঘুরছে, এটা 100 এটা 80, তাহলে এদের ভিতর কত স্পিডের পার্থক্য কত? 20 এর স্পিডের পার্থক্য 20। সো এটা মনে হবে এদের ভিতরে স্পিড আছে 20। সো ওই 20 স্পিডের জন্য হচ্ছে আমার ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে। ফ্রিকোয়েন্সিটা তো স্পিডের উপর নির্ভর করবে, স্পিড এবং পোলের উপরে। পোল তো ফিক্সড, তাহলে স্পিডের উপর এখন নির্ভর করবে। ওকে, তাহলে রোটরে যে ফ্রিকোয়েন্সিটা হবে সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফ প্রাইম, যেটা হচ্ছে সোর্সের ফ্রিকোয়েন্সি সমান না সব সময়, কিছু ক্ষেত্রে সমান কিছু ক্ষেত্রে সমান না। তাহলে এই যে এন কে বলতেছি যে আমার হচ্ছে নেট স্পিড, মানে রোটরের স্পিড এবং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডের যে পার্থক্যটা, স্লিপ স্পিড বলছিলাম না, হ্যাঁ স্যার। সেই স্লিপ স্পিডের কথাটা বলবো। সো এফ হবে ns মাইনাস এন ইন্টু পি ডিভাইডেড বাই 120, তাই তো? রোটরে যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেটা মূলত এই স্লিপ স্পিড ইন্টু পোল ডিভাইডেড বাই 120 এর জন্য ওইখানে ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে। ওকে, এখন এইটাকে একটু সাজাই গোছাই লেখানো যায় ns মাইনাস এন ডিভাইডেড বাই ns ইন্টু nsp ডিভাইডেড বাই 120। এইটা মানে কি? ns মাইনাস এন ডিভাইডেড বাই ns, এটা হচ্ছে স্লিপ না স্যার। স্লিপ, এটা হচ্ছে স্লিপ। সো গুড, এর প্রাইম হবে s, আর এটার মান হচ্ছে এই যে উপরে ফ্রিকোয়েন্সি, মান হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি হবে রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি হবে এটা। অর্থাৎ এখন স্লিপ কত আছে এবং সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সির সঙ্গে স্লিপ গুণ করলে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি পাবো। সো এই স্লিপের মান যেহেতু 0 থেকে 1 পর্যন্ত, এই স্লিপের মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। সো যেখানে আমি সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেয়া আছে সেখানে স্লিপের মান যদি দেয়া থাকে, সো সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে স্লিপটা গুণ করলে রোটরের ভিতরে কারেন্টের ফ্রিকোয়েন্সিটা আমি পাবো। ওকে, তাহলে এই স্লিপ যখন 0 তখন f প্রাইম ইকুয়াল টু স্লিপ 0 হলে 0, f প্রাইম 0। তার মানে কি f প্রাইম 0 মানে হচ্ছে আমার রোটরের ফ্রিকোয়েন্সি এবং ম্যাগনেটিক ফিল্ডের রোটরের স্পিড এবং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড সমান। তার জন্য তো স্লিপ 0 হয়েছে, অন্যথায় তো স্লিপ 0 হতো না। রোটরের স্পিড এবং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড যেহেতু সমান, এর জন্য স্লিপ 0। সো যখন সিনক্রোনাস স্পিডে ঘুরবে তখন রোটরের ভিতরে কোনো কারেন্টের ফ্রিকোয়েন্সি থাকবে না, কারেন্টই থাকবে না, তো ফ্রিকোয়েন্সি থাকবে কোথা থেকে? ওকে, যখন রোটরটা একদম স্থির অবস্থায় আছে, তখন স্লিপ 1, তার মানে হচ্ছে রোটর হচ্ছে কোনো স্পিডে ঘুরতেছে না, ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে, সেই ক্ষেত্রে স্লিপ 1। সেক্ষেত্রে হবে তার মানে ইন্ডাকশন মোটর যখন স্টার্ট হবে, মাত্র স্টার্ট হবে,
তখন রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি এবং সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি সমান। যদি মনে করো রোটরটা স্থির অবস্থায় আছে আর ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে, সেক্ষেত্রে সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি এবং রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি দুটো সেম। কিন্তু যখনই রোটরটা ঘুরতে শুরু করে তখনই সে ফ্রিকোয়েন্সিটা কমতে থাকবে। রোটরটা ঘুরতে শুরু করলেই ফ্রিকোয়েন্সিটা কমতে থাকবে, কারণ তাদের ভিতরে রিলেটিভ স্পিড কমতে থাকবে। ওকে, এখন এই স্লিপের সাথে তাহলে আমার রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক আছে এবং ভোল্টেজের একটা সম্পর্ক আছে। ভোল্টেজের সম্পর্ক হচ্ছে E2 প্রাইম হবে E2 S, তার অল্প সময়ের জন্যই সমান থাকে। X2 প্রাইম হবে X2। হ্যাঁ, খুব অল্প সময়ের জন্য। আর স্টার্ট যখন হচ্ছে বা যখন রোটর ঘুরতেছে না, শুধু তখনকার জন্য সমান হবে, অন্য ক্ষেত্রে কিন্তু সমান হবে না। সমান হোক বা না হোক সেটা আমাদের পরে এত মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা অন্য কিছু নেই। ওকে, সো ভোল্টেজটাও নির্ভর করবে স্লিপের উপরে। সো স্লিপ যদি, কারণ ফ্রিকোয়েন্সির সাথে ভোল্টেজের সম্পর্ক আছে তো, E2 ইকুয়াল টু 4.4 F5 আছে না, ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক আছে না। সো ফ্রিকোয়েন্সি কমে গেলে ভোল্টেজও কমে যাবে, এই জন্য স্লিপের সাথে সম্পর্ক আছে। সো সেকেন্ডারিতে যে ভোল্টেজ তৈরি হবে সেটা ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ হবে। যদি যদি সেকেন্ডারিতে স্লিপ 0 হয় তাহলে ভোল্টেজ কিছুই থাকবে না, স্লিপ 0 হলে ভোল্টেজ কিছুই থাকবে না। আর যদি স্লিপ যদি অন হয় ভোল্টেজ সমানই থাকবে, যে যা হবার কথা ছিল তাই থাকবে। মানে মোটর যখন স্থির অবস্থায় থাকবে তখন তার ভিতরে ভোল্টেজ সব থেকে বেশি থাকবে, কারণ তখন স্লিপের মান হবে। রোটরটা যখন স্থির তখন এর ভিতরে ভোল্টেজের পরিমাণ সব থেকে বেশি হবে, কারণ তখন স্লিপের মান 1। আর সব থেকে কম হবে কখন, মানে 0 হবে কখন, যখন স্লিপটা 0। এই জন্য যখনই ভোল্টেজের ইকুয়েশন লিখবো তখন E2 ইন্টু S লিখবো, আর এদিকে S2 ইন্টু X2 রিয়াক্টেন্সের মান তো স্লিপের ওমেগা 2 পাই F থাকবে তো। যদি রিয়াক্ট 2 পাই F এক্সেল আছে না, ফ্রিকোয়েন্সি এক্সেল এর মান যখন নির্ণয় করতে যাব তখন তো ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আছে একটা। ওকে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সির জন্য ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, ট্রান্সফরমারে অনেক লস ছিল না স্যার, তার থেকে এটা অনেক কম। এটা লস, হ্যাঁ তা তো লস কম হবে। এটা ট্রান্সফরমার লস, ওই কোর লসের কথা বলতেছ না? হ্যাঁ স্যার, কোর লস তো যা আছে তাতে থাকবে মোটামুটি। কোর লস তো থাকবে কিছু কোরের ভিতরে, এটা তো ট্রান্সফরমার টাইপ। ওই লসগুলো ট্রান্সফরমারের মধ্যে, এগুলো ইফিসিয়েন্সি ওই ট্রান্সফরমারের মধ্যে 99 95 0। আচ্ছা, এখন আসি এই টর্কের ইকুয়েশন থেকে, যখন এই তখন এই দুটো জিনিস মাথায় ঢুকছে যে আমার রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি সবসময় সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সির সমান হবে। আরেকটা জিনিস, রোটরের ভিতরে যে ভোল্টেজ তৈরি হবে তা কিন্তু সবসময় ম্যাক্সিমাম না, তা স্লিপের সাথে রিলেটেড। সো স্লিপ গুণ হবে। এবং রোটরের ভিতরে যে রিয়াক্টেন্সটা থাকবে এক্স এরও যেটাকে বলতেছি আমি, এটা সর্বোচ্চ হবে যখন মোটরটা স্থির অবস্থায় আছে, তখন হচ্ছে ফ্রিকোয়েন্সি হাইস্ট হলে এক্সেল এর মান হাইস্ট। এর জন্য এটাকে বলতেছি এস ইন্টু এক্সেল। সো এই কটা জিনিস মাথায় রাখলে আমি পরবর্তী ইকুয়েশনটা একটু ড্রাইভ করতে যাবো। ওকে, এখন এই 3 ফেজ ইন্ডাকশন মোটরে যে কারেন্ট এবং ভোল্টেজের কথা আমি বারবার বলতেছি, তার তো আমি ডায়াগ্রামটা দেখাইনি। 3 ফেজ ইন্ডাকশন মোটরের আমি যদি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে চাই, ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু দেখতে কেমন, ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু দেখাবো। So L1, L2, L3, R1, X1 এর এগেইনস্টে যে ভোল্টেজটা আছে এটাকে আমরা নাম দেবো এখান থেকে E1।
এ হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে কি টাইপের, এটা হচ্ছে ওন টাইপের মেশিন, মানে আমি রোটরে 3 ফেজ কানেকশন দেওয়া আছে, এই জন্য 3 ফেজ কানেকশন দিয়েছি এবং এই ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি 3টা ফেজই শর্ট করে দেওয়া থাকে। নর্মাল অবস্থায় এই 3টা ফেজই শর্ট। একমাত্র তো শর্টই আছে স্যার। কোন কথা না, এই মতো শর্ট থাকলে কি শুধু হবে? আমি এখানে কারেন্ট তৈরির দিকে যাওয়ার পথ থাকতে হবে না, এদিক দিয়ে কারেন্ট আসছে, এদিক দিয়ে সেখানে কোনো যাওয়ার পথ থাকতে হবে না। হ্যাঁ স্যার। তো যাওয়ার পথটা তৈরি করবে, এখান থেকে কারেন্টটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসতে পারবে, এদিক যেতে পারবে, এদিক যেতে পারবে, সব দিকে যেতে পারবে। কিন্তু ওই দুই মাথা শর্ট না করলে তো সেটা আর হবে না। সো শর্ট সার্কিট করে দেবে। সো যখন রোটরটা স্থির অবস্থায় আছে, তখন এস ইকুয়াল টু, যখন রোটর স্থির অবস্থায় আছে তখন এস ইকুয়াল টু কত, স্লিপ কত, E2 স্থির অবস্থায় এস ইকুয়াল টু, যখন রোটর যখন স্থির অবস্থায় আছে তখন স্লিপের মান কত? স্যার 0 স্থির অবস্থায় থাকলে শূন্য হবে কেন? 1 ওয়ান 1 স্যার। সো আমার কন্ডিশন হচ্ছে যখন রোটর স্থির অবস্থায় আছে, এখনকার যে ইকুয়েশনটা আমি বের করতেছি এটা স্থির অবস্থায় থাকার জন্য ইকুয়েশনটা বের করবো। সো আমি যদি বলি রোটরের কারেন্টের কথা চিন্তা করি, যে রোটরে কি পরিমাণ কারেন্ট আমার যাচ্ছে এই মুহূর্তে, তাহলে হবে I2 রোটর কারেন্ট। রোটর কারেন্ট I2 হবে S E2 ডিভাইডেড বাই Z1। S এর মান কত? 1, সো S না লিখলেও চলবে, S এর মান 1, সো S না লিখলেও চলবে। যখন এসিপিএল 1 স্যার তখন আমরা এটা প্রমাণ করব। তখন এটা প্রমাণ করতে এসি মানে স্টার্টিং এর টর্কটা কত হবে সেটা বের করতে যাচ্ছে, স্টার্টিং এর টর্কটা কত হবে সেটা বের করতে যাচ্ছে। সো এস যদি অন হয় তাহলে এইটাও চেঞ্জ হয়ে যাবে। সো এখানে টোটাল ইম্পিডেন্স জেড হবে, এইখানকার টোটাল ইম্পিডেন্স R2 প্লাস X2 স্কয়ার, একে রুট ওভার ওই এস এর মান 1, যার জন্য এস আর লিখি নাই, সো E2 এর যে মানটা দাঁড়াচ্ছে, E2 হচ্ছে E2 ডিভাইড I2 হচ্ছে E2 ডিভাইডেড বাই R2 স্কয়ার X2 স্কয়ার। ওকে, তো Z1 টা সাফিশিয়েন্ট পুরোটা এই Z এর টোটাল এই ফেজে কতটুকু ইম্পিডেন্স আছে? স্যার যে R2 আর X2 এর হ্যাঁ, R2 এবং X2 মিলে ইম্পিডেন্স কতটুকু হচ্ছে, টোটাল ইম্পিডেন্স, এটা হচ্ছে Z। ওকে, সো রোটরের ভিতরে আমি কারেন্ট পেলাম, রোটরের ভিতরে আমার আরেকটা জিনিস জানা দরকার, ফাই কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স কতটুকু আছে, তাই তো? সো cos phi 2 কে লেখা যায় cos phi 2 হচ্ছে R2 ডিভাইডেড বাই Z2, R2 ডিভাইডেড বাই Z2, Z2 বা এখানে এটা Z2 নাম দিই, যেহেতু সেকেন্ডারিটা আছে এটা নাম দিই Z2। এখন এই Z2 এর পরিবর্তে আমি লিখতে পারবো কি R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। সো R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। সো cos phi এর মান পেলাম, I2 এর মান পেলাম। এখন এই ইকুয়েশনটা যদি s এর মান 0 না হয়ে সামথিং s হতো, তাই তো? s এর মান এখন 1 না, সরি s এর মান এখন 1 না হয়ে যদি সামথিং কিছু হতো, তাহলে এই সব যে যত জায়গাতে x লিখেছি সব জায়গায় s গুণ করতে হতো। হ্যাঁ স্যার। সব এই E2 এর এখানে s গুণ করতে হতো, এখানে s গুণ করতে হতো। তার মানে যে কোনো স্লিপের জন্য এই ইকুয়েশনটা চেঞ্জ করা কি কঠিন? না স্যার। কোনো কঠিন কাজ না, যেখানে স্লিপ আছে সেখানে s দিয়ে গুণ করতে হবে, তাহলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আসি, যেহেতু ওই টর্কের একটা ইকুয়েশন আমি বের করেছিলাম T প্রপোর্শনাল টু E2 I2 E2 I2 cos phi 2। সো T ইকুয়াল টু কনস্ট্যান্ট একটা নাম দিই K1, প্রপোর্শনাল না লিখে এখন কনস্ট্যান্ট লিখলাম, তাহলে হবে E2 I2 cos phi 2। ওকে, cos phi। এখন ওই মানগুলো বসাই দিই। সো K1 হবে E2 হবে I2 এর মান কত হবে? R2 মানে স্যার যে E2 ডিভাইডেড বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার cos phi এর মান হবে কত?
r2 divided by r2 square plus x2 square. ওকে, সো এখানে থাকবে k1 e2 square r2 divided by r2 square plus x2 square. এটা হচ্ছে ts। ts মানে হচ্ছে স্টার্টিং টর্ক। স্টার্টিং টর্ক। সো একটা জিনিস খেয়াল করো, এই স্টার্টিং টর্ক এখন এইখান থেকে আমি যতটুকু বোঝার চেষ্টা করতেছি, এই স্টার্টিং টর্ক নির্ভর করবে কিসের উপরে? এক নির্ভর করবে R2 এর উপরে, অর্থাৎ রেজিস্ট্যান্স কতটুকু আছে আর টোটাল ইম্পিডেন্স কতটুকু আছে। রেজিস্ট্যান্সের মান যদি বেশি হয় তাহলে এখানকে দেখা যাচ্ছে যে টর্কটা বেশি হতে পারে, আবার রেজিস্ট্যান্সের মান বড় না হয় যদি এই পার্টটা বড় হয় তাহলে স্টার্টিং টর্কটা কম হয়ে যেতে পারে, তাই না? এখন এখান থেকে ড্রাইভ করার চেষ্টা করব যে স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক কখন হবে, ম্যাক্সিমাম টর্ক কখন হবে। ওকে, এটার জন্য আমি কি R2 বাড়ালে পারে টর্ক বেশি হবে আমি জানি, কারণ T is proportional to R2, তাই না? এখানে মোটামুটি R2 এর প্রপোর্শনাল কাছাকাছি কিছু একটা, তাই না? সো R2 বাড়াইলে মনে হচ্ছে টর্কটা বেশি হবে। তাহলে R2 এর সাথে টর্কের স্টার্টিং টর্কের একটা সম্পর্ক আছে, এর গ্রাফ আছে একটা। সো এদিকে হচ্ছে আমার, স্যার ওখানে লিখলে দেখা যায় না, এখানে দেখা যাবে না? না স্যার দেখা যায় না। এই পাশে দেখা যাবে? হ্যাঁ স্যার দেখা যায়। সো আমার এটা হচ্ছে রোটর রেজিস্ট্যান্স, রোটর রেজিস্ট্যান্স, আর এদিকে হচ্ছে টিএস স্টার্টিং টর্ক। তা আমি এখন কি করব, আমি এখন রোটরের রেজিস্ট্যান্স বাড়াবো আর টর্কের কি পরিস্থিতি হচ্ছে এটা দেখার চেষ্টা করব। এটা গ্রাফিক্যালি দেখলে এরকম হবে, মানে ম্যাক্সিমামে পৌঁছাবে এরকম, তারপর হচ্ছে কমে যাবে, ম্যাক্সিমামে পৌঁছানোর পর কমে যাবে। সো আমি রেজিস্ট্যান্স বাড়াবো এই পর্যন্ত, মনে করো R2 এর মান, এটা হচ্ছে R2। এখানে যখন R2 0 ছিল তখন টর্কের মান খুব কম ছিল, R2 আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, একসময় ম্যাক্সিমাম পেলাম। এই ম্যাক্সিমাম পাওয়ার পরেও যদি আমি R2 কে আরো বাড়াই, রোটরের রেজিস্ট্যান্স আরো বাড়াই, তাহলে টর্কটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আমি চাইলে যে কোনো পরিমাণ R2 অ্যাড করতে পারবো, নির্দিষ্ট একটা পরিমাণ অ্যাড করতে হবে। ওকে, সো এইখানটায় খেয়াল করো, এই R2, এই R2 এর জন্য, তাই তো? এই পজিশনের স্লোপ কত, এইখানটার স্লোপ কত? 90 ডিগ্রি। ওখানকার স্লোপ 0 ডিগ্রি, স্লোপ 0 ডিগ্রি, স্লোপ 0। একটা স্ট্রেট লাইনের স্লোপ কত? এইরকম একটা লাইনের স্লোপ কত? সামথিং কিছু একটা, কিন্তু এইরকম স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে 0। স্লোপ মানে সে খাড়া হয়ে উঠতেছে নাকি প্যারালাল যাচ্ছে, মানে সে মানে কতটুকু অ্যাঙ্গেলে যাচ্ছে সেটা বোঝা যায়। স্লোপ মানে হচ্ছে সে কি রকম অ্যাঙ্গেলে নামছে বা উঠছে, এরকম, বুঝতে পারছো? যেমন আমি একটা ঢাল বেয়ে উঠলাম, মানে রাস্তার একটা ঢাল স্লোপ করে ঢাল বলা হয়, তো রাস্তার ঢাল বেয়ে, রাস্তাটা কতটুকু স্ট্রিপ, কতটুকু বাঁকা, বা নাকি একদম সমান্তরাল। এখান থেকে তুমি ওরকম একটা পাহাড় আছে ওখানে, ওই এইখান থেকে পাহাড়ের ওই মাথায় উঠতে হবে, তাহলে উঠতে গেলে যে লাইনটা ড্র করবো আমি, ওই লাইনটা কত খাড়া উঠতেছে সেইটা হচ্ছে ওই লাইনের স্লোপ দেখলে বোঝা যায়। এটা তো সোজা উঠতেছে। dy dx, স্লোপ বের করে dy বাই dx। ওকে, মানে উচ্চতার পরিবর্তন ডিভাইডেড বাই সমান্তরাল লাইনের পরিবর্তন। হ্যাঁ, এখানে এটা সোজা যাইতেছে না। এখানে আমি তো এইখানকার কথা এইখানে চিন্তা করছি না, আমি এই লাইনের কথা চিন্তা করতেছি। এইখানে চিন্তা করো, আমি এভাবে উঠছি, যখন এভাবে উঠছি তার মানে স্লোপ হচ্ছে পজিটিভ, সামথিং পজিটিভ কিছু একটা, মানে খারাপ একটা স্লোপ আছে, সামথিং পজিটিভ কিছু একটা আছে। কিন্তু এইখানে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো চেঞ্জ হচ্ছে না, তার dy বাই dx কোনো চেঞ্জ হচ্ছে না। তুমি যদি চিন্তা করো, স্লোপ চিন্তা করো, এইখান থেকে আমি কি করতে যাচ্ছি, এইখানে চিন্তা করো, এখানে y এর একটা মান আছে y1, এখানে x1। ওকে, এইখানে চিন্তা করো, এটার মান আছে y2 ডিভাইডেড বাই x2, তাই না? সো স্লোপটা হবে y2 মাইনাস y1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এই ঢালটা কতটুকু খারাপ বা কি খারাপ রেটে উঠতেছে এটা বোঝা যাবে,
বুঝা গেল? স্যার এখন এই ধাপ তুমি যদি চিন্তা করো, এখন তুমি স্ট্রেট লাইন চিন্তা করো, স্ট্রেট লাইনের কথা চিন্তা করো, এইরকম এই লাইনের আমি স্লোপ নির্ণয় করতে চাচ্ছি। ওকে, স্লোপ নির্ণয় করতে গেলে এখানে এক্স, এখানে ওয়াই। ওকে, সো এইখানে চিন্তা করো, এখানে হচ্ছে y1 এখানে হচ্ছে x1, এই পয়েন্ট আবার এখানে চিন্তা করলাম, এখানে কত, আবারও y1, এখানে হয়তো x2। তাহলে এখন স্লোপ যদি নির্ণয় করি, সো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এই পার্থক্য কত, শূন্য। শূন্য। তো স্লোপ কত, শূন্য। সো যখন এই লাইনটার কথা চিন্তা করব, এই লাইনটার কথা চিন্তা করব, এই লাইন স্ট্রেট লাইনের এই জায়গাতে স্লোপ শূন্য, মানে ও বাঁকা চোকা হয়ে আর উঠতেছে না, ও সোজা মনে করা উঠতেছে। ওকে, মানে প্যারালাল হয়ে আছে, যার এগেনস্টে স্লোপ নির্ণয় করছি সেইখানে প্যারালাল হয়ে আছে। ওকে, সো এইখানে যদি শূন্য হয়, স্লোপ যেখানে শূন্য, টিএস সেখানে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। স্লোপ যেখানে শূন্য সেখানে টিএস ম্যাক্সিমাম। এই জন্য এর আরেকটা আমি বলতেছিলাম dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু 0। সো একবার যদি ডিফারেন্সিয়েশন করি, এটা তো তাই বলতেছি, এটা সেই ইকুয়েশনই বলে যে dy বাই dx, dy মানে কি y এক্সেস এর পরিবর্তন, dx মানে কি x এক্সেস এর পরিবর্তন, ডিফারেন্সিয়েশন ম্যাথমেটিক্স। আচ্ছা ওকে, সো dy বাই dx এটা হচ্ছে স্লোপ। এই স্লোপটা যখন dy বাই dx করব, তখন যদি শূন্য হয়, তখন কন্ডিশন হবে ম্যাক্সিমাম। তার জন্য আমি এই ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, কিসের সাপেক্ষে, r2 এর সাপেক্ষে। r2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে শূন্য লিখতে পারি, ওইটার জন্য ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লাস। ওকে, সো আমাকে কি করতে হবে, বোঝা গেল? সো ইকুয়েশনটা এখানে থাক, আমাকে যে কাজটা করতে হবে dtx, y axis এ dtx, নিচে axis এ dr2। সো এইটা যদি করে আমি শূন্য লিখতে পারি, সেটা হবে আমার ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন। এখন এখানে ডিফারেন্সিয়েশন তুমি করো, সমস্যা নাই, এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, করে নিও, বাসায় করে দেওয়া আছে তো প্র্যাকটিস করো। এটা করলে যেটা দাঁড়াবে ফাইনালি, সো হবে r2 ইকুয়াল টু x2। অর্থাৎ স্টার্টিং এর সময় অর্থাৎ এই ইকুয়েশনটাকে তুমি যদি করো ডিফারেন্সিয়েশন, ফাইনালি এরকম একটা জিনিস পাবো। ওকে, এটা দিয়ে বোঝাচ্ছে যে স্টার্টিং এর সময় রোটরে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে, ওই পরিমাণ রিঅ্যাকট্যান্সের যদি থাকে তাহলে টর্কটা ম্যাক্সিমাম হবে। রোটরের রিঅ্যাকট্যান্সের সমান যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে স্টার্টিং এ টর্কটা ম্যাক্সিমাম। তাহলে আমার কি কাজ, আমার যদি মনে করো 3 ফেজ 1 টাইপ রোটর থাকে, আমার বাইরে থেকে তো রেজিস্ট্যান্স অ্যাড করা যায়, আমি আগে থেকে রিঅ্যাকট্যান্সটা মাপবো, যে রিঅ্যাকট্যান্সটা স্টার্টিং এর সময় এতটুকু থাকে, আমি কি করবো সেই অনুপাতে রেজিস্ট্যান্স যোগ করে x2 এর সমান r2 বানাই দেবো। তাহলে যখনই স্টার্ট দিব মোটরটা সহজেই স্টার্ট আপ হয়ে যাবে। এইটুকু করার উদ্দেশ্য কি বোঝা গেল? আমার ফাইন্ডিংস ছিল এই r2 ইকুয়াল টু x2, এই জিনিসটা বোঝা। অর্থাৎ একটা ইন্ডাকশন মোটর যখন স্টার্ট করা শুরু করব, তখন অবশ্যই তার রিঅ্যাকট্যান্সের মান রেজিস্ট্যান্সের সমান হতে পারে, সে ম্যাক্সিমাম টর্কে স্টার্ট হবে, অর্থাৎ সে দ্রুত স্পিড আপ হবে। ওকে, বোঝা গেল? সো এটা হচ্ছে স্টার্টিং এর কন্ডিশন। তাহলে স্টার্টিং এ আমি বুঝতে পারতেছি যে r2 এর সাথে ম্যাক্সিমাম টর্কের একটা সম্পর্ক আছে, আবার ভোল্টেজের সাথে একটা সম্পর্ক আছে। এখানে চিন্তা করুন E2, এই E2টা ডাইরেক্টলি নির্ভর করে TS প্রপোর্শনাল টু E2 স্কয়ার, কারণ এটা তো তাই বোঝায় এটা সমানুপাতিক। তাহলে এই E2 আবার কিসের উপর নির্ভর করে, স্যার V2 এর উপরে, মানে সাপ্লাই ভোল্টেজের উপরে। সো V2 স্কয়ার। সো সাপ্লাই ভোল্টেজে যদি তুমি বাড়ায় দাও তাহলে টর্কটা বেড়ে যাবে। সাপ্লাই ভোল্টেজ বাড়াই দিলে সাপ্লাই ভোল্টেজ দ্বিগুণ বাড়ালে টর্ক বাড়বে 4 গুণ, 3 গুণ বাড়ালে টর্ক বাড়বে 9 গুণ, 4 গুণ বাড়ালে 16 গুণ স্কয়ার আকারে। আবার দ্বিগুণ কমাইলে 4 গুণ টর্ক কমে যাবে, 4 গুণ কমাইলে 16 গুণ টর্ক কমে যাবে। ওকে, বুঝা গেল? সো আমার স্টার্টিং টর্কটা নির্ভর করবে ভোল্টেজের উপরে আর রোটরের রেজিস্ট্যান্সের উপরে। এই দুইটা জিনিস হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করলাম এত সময় ধরে। এটা মাথায় রেখো যে আমি একটা ইন্ডাকশন মোটরকে স্টার্ট করতে যাচ্ছি, কোন কন্ডিশন স্টার্ট করব, তাই না? মনে করো একটা লোক সাইকেল চালাতে, সমস্যা নেই, দুইজন লোক সাইকেল চালাতে, একজন
ধীরে ধীরে সাইকেল চালায় স্পিড আপ হয়, আর একজন শুরু থেকে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে সে স্পিড আপ। কিছু মোটরসাইকেল আছে না যে সে 1 সেকেন্ডের ভিতরে 60 মাইল পার আওয়ারে চলে যেতে পারে, আবার কিছু মোটরসাইকেল আছে যে ওই 60 মাইল পার সেকেন্ডে যেতে গেলে তার 5-10 সেকেন্ড সময় লাগে। তাহলে ভালো কোনটা? যেটা হচ্ছে 1 সেকেন্ড উঠতে পারে, তার ক্ষমতা বেশি, স্টার্টিং টর্ক বেশি আছে, টর্ক বেশি জেনারেট করতে পারতেছে। ওকে, আচ্ছা, এই তো গেল কয়েকটা জিনিস। এরপর আরেকটা জিনিস একটু বলি। এরপরে আমাদের কন্ডিশন ছিল যে এই স্টার্টিং এর কন্ডিশন দেখলাম, রানিং এর কন্ডিশনটা একটু পরে দেবো। তার মাঝে আরেকটা জিনিস দেখে আসি। গরম লাগছে? না স্যার, ভালো লাগছে না। স্লোপের কথা কি আর ভুল হবে কোনোদিন? না স্যার, স্লোপটা বুঝলাম তো। এখন একটা ইন্ডাকশন মোটরে যখন একটা লোড লাগাবো, ইন্ডাকশন মোটরে যখন একটা লোড লাগাবো তখন কি ঘটবে? প্রথম কথা, যখন একটা জিনিস ঘুরছে, একটা জিনিস ভালো মতো একটা স্পিডে ঘুরছে, তুমি হুট করে একটা লোড তার উপর চাপাই দিলে, মনে করো তুমি দৌড়াচ্ছিলে, হুট করে তোমার বন্ধু পিছন থেকে তোমাকে টেনে ধরলো, তোমার স্পিড কি আগের মতো থাকবে? না স্যার। অবশ্যই থাকবে। সো ইন্ডাকশন মোটর যখন ঘুরছে তখন যদি সাডেনলি তার উপর একটা লোড তুমি চাপায় দাও, তাহলে ওই ইন্ডাকশন মোটরটা স্লো ডাউন হয়ে যাবে, একটু স্লো ডাউন হয়ে যাবে। এখন স্লো ডাউন হয়ে গেলে তোমার গায়ে যদি শক্তি থাকে তাহলে তুমি আর একটু শক্তি বাড়াই দিয়ে আগের মতো দৌড়াতে পারবা, হ্যাঁ স্যার। তাই না? গায়ে যদি শক্তি না থাকে তাহলে তুমি আর দৌড়াতে পারবা না। কিন্তু ইন্ডাকশন মোটর, ওর গায়ে শক্তি আছে, ও কায়দা করে শক্তি বাড়াতে পারে। কীভাবে শক্তিটা বাড়ায় আমরা সেভাবে চিন্তা করি। সো ইন্ডাকশন মোটর কী করবে? তুমি সাডেনলি একটা লোড লাগিয়ে দিয়েছো, যখনই একটা লোড লাগিয়েছো, আমার এখানে কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে, ওকে, হ্যাঁ স্যার। তুমি একটা লোড লাগিয়েছো, ও কী করছে? স্লো হয়ে গেছে। হ্যাঁ। আমার প্রথমে মনে করো আমি 100 RPM এ ঘুরছিল এটা, আর এইটা ঘুরছিল 80 RPM এ। এখন একটু কম ঘুরবে। এখন একটু কম RPM এ ঘুরবে। কম RPM এ ঘুরলে কি হবে? বেশি ম্যাগনেটিক ফিল্ড একে কাট করবে। হ্যাঁ স্যার। এখন কি করবে? বেশি ম্যাগনেটিক ফিল্ড একে কাট করবে, কারণ এদের তো রিলেটিভ স্পিড বেড়ে গেছে। যেহেতু রিলেটিভ স্পিড বাড়ছে, সেহেতু এর ভিতরে এখন কাট বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড। কাট বেশি লাগবে। সো বেশি ভোল্টেজ তৈরি হবে। বেশি ভোল্টেজ তৈরি হলে এখানে বেশি পরিমাণ কারেন্ট ইনডিউসড হবে। সো বেশি পরিমাণ কারেন্ট ইনডিউসড হলে বেশি টর্ক তৈরি হবে। বেশি ভোল্টেজ আসবে। বেশি ভোল্টেজ আসলো, বেশি কারেন্ট আসলো, তাহলে এখন টর্কের পরিমাণ বেড়ে যাবে। বেড়ে যাবে। সো এ তখন আর স্লো ডাউন হবে না, এ তখন আর তোমাকে কেউ স্লো করে রাখতে পারবে না, তখন তোমার বন্ধু আর স্লো করতে পারলো না, টেনে ধরলো কিন্তু স্লো করতে পারলো না। তুমি কি করে? তোমার ভিতর থেকে শক্তি জেনারেট করবে, জেনারেট করে তুমি আগের স্পিডে দৌড়ানোর চেষ্টা করলে হয়তো তুমি আগের স্পিডে দৌড়াতে পারবে না, কাছাকাছি একটা স্পিডে যেতে পারবে। এখানেও সেই ঘটনা ঘটবে যে যখন একটা লোড লাগাই দিলাম, ইন্ডাকশন মোটরটা ঘুরবে, তখন একটু স্লো, প্রথম সাডেনলি স্লো স্পিডে ঘোরার চেষ্টা করবে। যখনই স্লো স্পিডে ঘুরবে তখন ম্যাগনেটিক ফিল্ড বেশি করে একে কাট করবে। যখনই বেশি করে কাট করবে এর ভিতরে টর্কটা বেশি হবে। টর্ক বেশি হলে ও আর স্লো ডাউন হবে না, ও আবার রান করা শুরু করবে, ও জোরে রান করা শুরু করবে, কিন্তু সে আগের মতো ওই স্পিডে আর যেতে পারবে না, কাছাকাছি কোনো একটা স্পিডে যাবে। ওকে, বোঝা গেল? এখন এইটাকে ট্রান্সফরমারের সাথে তুলনা করা যায় কিভাবে? যে এই যে আমি লোড লাগালাম, তাহলে পাওয়ারটা আনলো কি করে? সেটা একটু বোঝার চেষ্টা করি। ট্রান্সফরমার যখন আমরা একটা সেকেন্ডারিতে একটা লোড লাগাইছি, লোড লাগাইছি। তখন সেকেন্ডারি যে মিউচুয়াল ফ্লাক্সটা আছে সেখানে একটা ঘাটতি তৈরি হয়েছে। হয়েছে। সেটা আবার প্রাইমারি থেকে সেটা নিয়ে ওকে, এক্স্যাক্টলি সেই জিনিসটা তোমার মনে আসে। তাহলে আয়ন যেটা কারেন্টটা ছিল এটা হচ্ছে V1 মাইনাস E1 ডিভাইডেড বাই Z1, তাই না? Z1 এরকম একটা সিচুয়েশন ছিল না, যে প্রাইমারি থেকে কি পরিমাণ কারেন্ট আসবে তা নির্ভর করবে প্রাইমারি সেলফ ইনডিউসড ভোল্টেজ ছিল না, একটা E1 ছিল, জি স্যার। এইটার সমান মাইনাস হচ্ছে V1 সাপ্লাই ভোল্টেজের সাথে ওর পার্থক্য কতটুকু। সো এই পার্থক্য যদি বেশি হয় কারেন্টের পরিমাণ বেশি হবে, এই পার্থক্য কম হলে কারেন্টের পরিমাণ কম হবে। ইন্ডাকশন মোটর যেটা করবে, সে হচ্ছে যখনই লোড লাগালাম তখন সেকেন্ডারিতে বেশি পরিমাণে কাট করলো, ম্যাগনেটিক ফিল্ড কাট করলে ভোল্টেজ বেশি হয়ে যাবে। ভোল্টেজ বেশি হলে কারেন্টটা বেশি হয়ে যাচ্ছে। সেই কারেন্ট যখন বেশি হবে সেই কারেন্ট কি করবে? এক্সট্রা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে না? সেই ম্যাগনেটিক ফিল্ড ওই যে সাপ্লাইয়ের যে আমার স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডকে কমায় দেওয়ার চেষ্টা করবে। মানে ট্রান্সফরমারের যে ঘটনাটা ছিল, এটা লোড লাগাইছিলাম আমি। সো এখানে বেশি পরিমাণে কারেন্ট গেলে
এখানে বেশি পরিমাণে কারেন্ট গেলে এখানে তো মিউচুয়াল ফ্লাক্স ছিল 5M, জি স্যার তাই না? So, এই সেকেন্ডারিতে যখনই লোড লাগাইছি কারেন্ট বেশি যাওয়ার সঙ্গে সঙ্গে এই কয়েলের ভিতরে আমার আলাদা করে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে যে এই 5M-টাকে কমাই দেওয়ার চেষ্টা করবে। জি স্যার এই 5M যদি কমে যায় তাহলে এই E1 তো কমে যেত, কমে যাবে। স্টেটরের ভোল্টেজটা কমে যাবে, স্টেটরের ভোল্টেজ কমে গেলেই কারেন্টটা কিন্তু বেশি নিয়ে যাবে। সো মুদ্রা কথা দাঁড়াচ্ছে যখন একটা লোড লাগালাম, লোড লাগানোর সঙ্গে সঙ্গেই আমার মোটরটা স্লো ডাউন হয়ে যাবে, স্লো ডাউন হয়ে গেলে এক্সট্রা কারেন্ট নেওয়া শুরু করবে, এক্সট্রা কারেন্ট নিলে টর্ক বেশি পাবে। ওকে, আর প্রাইমারি থেকে কারেন্টটা নেবে কীভাবে, সেই পরিমাণ কারেন্ট কীভাবে নেবে, যখন কারেন্ট বেশি হলো তখন সে এক্সট্রা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডটাকে কমায় দেওয়ার চেষ্টা করবে, কারণ একটা অপরটার উল্টা দিকে জি স্যার কমায় দেওয়ার যেহেতু চেষ্টা করবে। সো এইটা যদি কমে যায় তাহলে প্রাইমারি কারেন্টটা তো অবশ্যই বেড়ে যাবে। জি স্যার এইভাবে যখন একটা লোড লাগাবো তখন একটা ইন্ডাকশন মোটর প্রাইমারি থেকে সাপ্লাই থেকে সে লোড নিয়ে আসা শুরু করবে, ওকে, কারেন্ট নিয়ে আসা শুরু করবে। এখন কথা হচ্ছে যে একটা ইন্ডাকশন মোটর ঘুরছে, সাডেনলি লোড দেওয়া ছিল, লোড সহ সে ঘুরছে। এখন তুমি চিন্তা করো সে লোড সহ ঘুরছিল, লোড সহ ঘুরছিল, তুমি এখন লোডটা সরাই দিলে, লোডটা সরাই দিলে তাহলে কি করবে, এখানে যখন যখন লোডটা লাগিয়েছিলাম ইন্ডাকশন মোটরে তখন তার স্পিড কতটুকু হবে এটা কিন্তু আমরা কেউ নির্ধারণ করে দিই না, বা সে কি পরিমাণ কারেন্ট নেবে এটাও কিন্তু আমরা নির্ধারণ করে দিই না, এটা সে নিজে নিজেই নির্ধারণ করছে। যখন লোড এতটুকু আসছে আমার কারেন্ট নিতে হবে এই পরিমাণ, এটা সেলফ রেগুলেটেড, সেলফ রেগুলেটেড, এ নিজে নিজে রেগুলেট করতে পারবে। যখন লোড বেশি আসবে তখন সেই স্পিড কমাই দিয়ে কারেন্টটা বেশি টানবে, যখন লোড কমে যাবে তখন স্পিড বাড়াই দিয়ে কারেন্টটা কমাই দেবে, সেলফ রেগুলেটেড। ওকে, এই সেলফ রেগুলেশনটা হচ্ছে কিভাবে সেটা একটু দেখি। ওকে, তাহলে আমি যখন লোড লাগিয়েছিলাম তখন সেই স্পিডটা কমাই দিল, কারেন্টটা বেশি 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 নিল, বেশি নিয়ে এসে নতুন একটা স্পিডে ঘুরলো, তখন স্লিপের মান আগে যা ছিল তার থেকে বেড়ে গেল, কারণ স্লিপের মান বাড়লে সর্বোচ্চ 1 পর্যন্ত যেতে পারে। সো স্পিড কমে যাওয়া মানে স্লিপের মান বেড়ে যাবে। ওকে, এখন এতে যখন লোড লাগানো ছিল সেই অবস্থায় সে ঘুরছিল, আমি লোডটা সরাই নিলাম, লোডটা সরাই নিলে কি হবে, লোডটা সরাই নিলে সাডেনলি এ জোরে ঘোরা শুরু করবে, হ্যাঁ জোরে ঘোরা শুরু করবে না, এটা এর ভিতরে যত তোমার বন্ধু টেনে রাখছিল, তোমার একটা ফোর্স ফিল করতেছিলাম, তুমি দৌড়াচ্ছিলে, টেনে রাখছিলে, তুমি একটা ফোর্স ফিল করতেছো না, হ্যাঁ তুমি জোরে দৌড়াতে পারছিলে না, যখনই সে তোমাকে ছেড়ে দিবে তোমার ভিতরে তো এক্সট্রা এনার্জি টর্ক ছিল, তুমি ঘোরার জন্য একটা টর্ক পাচ্ছিলে, সো তুমি সেই সমপরিমাণ টর্কেই তো ঘোরার চেষ্টা করবে, হ্যাঁ স্যার ওই টর্কটা নর্মাল টর্ক থেকে বেশি ছিল, যার জন্য তোমার এখন লোড লাগানো নাই, সো তুমি আরো জোরে ঘুরবা, টর্ক বেশি পেয়েছো, জোরে ঘুরবা, যখনই জোরে ঘুরবা, তুমি এই ইন্ডাকশন মোটর থেকে লোড খুলে নিছো, যখনই জোরে ঘুরবা তখন এই ফিল্ডের যে স্পিড আর এই রোটরের স্পিড কাছাকাছি চলে আসবে না, সো রোটরের স্পিড কাছাকাছি চলে আসবে, এদের তো রিলেটিভ স্পিড কমে যাবে, তাই না? এই 100 আরপিএম এ ঘুরছিল, টর্ক বেশি হয়ে গেছে, এই 90 আরপিএম এ ঘোরা শুরু করছে, তাহলে আগে ছিল কি রিলেটিভ স্পিড 20 ছিল, মনে করো 80 ছিল, জি স্যার এখন হয়ে গেছে 10 হয়ে গেলে এর ভিতরে ভোল্টেজের পরিমাণ কি হবে, কমে যাবে, কারণ এটা কাট করবে কম, জি স্যার এখন কাট করবে কম, সো ভোল্টেজ কমে, ভোল্টেজ কি হবে, কমে যাবে, কমে যাবে। ভোল্টেজ কমে গেলে কারেন্টও কমে যাবে, আর কারেন্ট কমে গেলে কি হবে, টর্ক স্যার কমে যাবে। কারেন্ট কমে গেলে যে লেন্জের ল অনুসারে যে একটা ডিম্যাগনেটাইজ ইফেক্ট স্টেটরে পড়তেছিল, যে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডটা কমায় দেওয়ার যে ইফেক্ট পড়তেছিল ওই ইফেক্টটা কমে যাবে, ওই ইফেক্টটা কমে গেলে E2 বেড়ে যাবে, E1 বেড়ে যাবে, E1 বেড়ে গেলে I1 কমে যাবে। সো যখন আমি লোড লাগালাম একটু বোঝার চেষ্টা করুন, কথাগুলো সিকুয়েন্সিয়ালি বুঝতে হবে, যখন লোড আমি ছেড়ে দিলাম তখন এর ভিতরে এক্সট্রা টর্ক জেনারেট হয়েছিল, সো ওই টর্কের দরুন ওই টর্ক শেষ করার জন্য মানে ওই টর্কে যে পরিমাণ ঘোরা যেত নর্মালি সে ঘুরতেছিল না, ওই টর্কে যেহেতু লোড লাগানো ছিল লোডের সাথে ওই টর্কের একটা মিল তালে ঘুরতেছিল, যখনই লোডটা সরাই দিলাম টর্ক তো বেশি হয়ে গেল, হ্যাঁ বেশি হয়ে গেলেই তখন এটা অনেক জোরে ঘোরা শুরু করলো, যখনই জোরে ঘুরলো তখন এই যে ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে, এর কাছাকাছি স্পিডে রোটরটাও ঘোরা শুরু করবে, তাহলে এদের ভিতরে রিলেটিভ স্পিড কমে যাবে, কমে যাবে। কমে গেলে কি হবে, এর ভিতরে ভোল্টেজ এমনিতেই কম হয়ে যাবে, ভোল্টেজ কম হয়ে গেলে তার কারেন্টও কমে যাবে, যদি কারেন্ট কম হয়ে যায় সেই কারেন্ট কি করবে, ওই যে স্টেটরের ফ্লাক্সকে সে আর কমাবে না, স্টেটরের ফ্লাক্সে সে কমানোর চেষ্টা করবে, স্টেটরের ফ্লাক্সকে সে বাড়তে দিবে, কমানোর চেষ্টা করবে, সো ওই ঘাটতির জন্য E1টা বেড়ে যাবে, ইউআরটা বেড়ে যাবে, E1টা বেড়ে যাবে, E1টা বেড়ে গেলে V1 মাইনাস E1
এই এই মানটা কম হয়ে যাবে, কম হয়ে গেলে I1টা কমে যাবে। অটোমেটিকলি কমে যাবে। কমে যাবে। এই জন্য ইন্ডাকশন মেশিনকে বলা হচ্ছে সেলফ রেগুলেটেড। বুঝছো? মানে সে লোড কমাও বা বাড়াও তার স্পিড সে নিজে নিজে রেগুলেট করতে পারে, তোমাকে রেগুলেট করে দিতে হবে না, কারোর সাহায্য তার প্রয়োজন হবে না। এই জন্য বলা হয় সেলফ রেগুলেটেড। বোঝা গেছে জিনিসটা? আমাকে বোঝাই দেবো পরবর্তী ক্লাসে। এই জন্য স্যার মানে পানির পাম্প যদি ভোল্টেজ কম থাকে তারপরেও ঘুরে কিন্তু পানি কমে যায়। পানি কম। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু ব্যাখ্যা করতে পারতে হবে, শুধু কোশ্চেন পারলেই হবে না, যেগুলো ব্যাখ্যা করা পারতে হবে। ওকে, আশা করব আমি ইন্ডাকশন মোটরের লোডের অবস্থায় কিভাবে কাজ করে এবং লোড সরাই নিলে কিভাবে কাজ করে এবং এই টর্কের ব্যাপার স্যাপারগুলো আগামী ক্লাসে আমাকে একটু বোঝাইতে হবে। জি স্যার। স্যার এই ভিডিওটাকে আজকে স্যার এই আপলোড করে দেবেন। সম্ভব হবে না বোঝা আজকে, গল্প করে ওটা